আমার শাশুড়ি মা যেভাবে শুটকি রান্না শিখিয়েছিলেন আজও ওভাবেই রান্না করেছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বাড়িতে ধান ভাঙানোর জন্য অটো মেশিন আসছে। সঞ্জয়দের ধান ভাঙানো হচ্ছে, আতপ ধান। অটো মেশিনে আমরা সিদ্ধ ধান ভাঙিয়েছিলাম, চালগুলি আর ঝাড়তে হয় নাই। এগুলি হলো আতপ ধান। চালগুলি খুবই সুন্দর হচ্ছে। এই চালগুলো আর ঝাড়তে হবে না, তুষ কুড়া কিছুই নাই। কত সুন্দর চাল হয়েছে দেখুন। সঞ্জয় আর ওর মা সিদ্ধ চালের ভাত খায় না, সব সময় আতপ চালেরই ভাত খায়, তার জন্যই আতপ ধান ভাঙানো হচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গোপালদের রান্নাঘরে আসলাম। ওদের ফ্রিজে আমাদের শিমের বিচি আছে, ওগুলি নিতে। শিমের বিচি দিয়ে শুটকি রান্না করব। এগুলি হলো পাঁচমিশালি মাছ, পুঁটি মাছ আছে, আরও টাকি মাছ আছে, আরও কী মাছ জানি আছে। সমীরের বউ রোদে বসে বসে মাছ কাটছে। কত সুন্দর করে পুঁটি মাছগুলো কাটছে দেখুন। এদিকে ধান ভাঙানো হচ্ছে, মেশিনের বিকট শব্দ, কথা শোনা যাচ্ছে না। আজ সকাল থেকে তেমন মাছওয়ালা আসে নাই। একজন আসছিল, হাফ কেজি পুঁটি মাছ এনেছে। এগুলি নদীর মাছ, তো সমীরের বউ নিয়ে নিল। আরেকজন এনেছিল পুঁটি মাছ একেবারে ছোট ছোট, তাই আমরা ওটা নিলাম না। সমীরের বউয়ের শিম গাছ থেকে কয়েকটা শিম এনেছি, বাদাম দিয়ে বাটা করব আর শুটকি রান্না করব। রান্নার জন্য সব কিছু কেটে কুটে ধুয়ে মুছে একেবারে আয়োজন করে নিলাম। একটু পরে রান্না বসাবো। এত তাড়াতাড়ি রান্না বসাচ্ছি না, কারণ এত তাড়াতাড়ি রান্না হলে দুপুর পর্যন্ত ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে। এখন দিনের 11:30 বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাবান্না সেরে তারপরে স্নান করব। 2 হাতে কালি লেগে যায় রান্না করতে গেলে। কাঠের আগুন তো, পুরানো কাঠ হওয়াতে কালিও ওঠে বেশি, অনেক কালি ওঠে। আমি ভেবেছিলাম 2-1 দিনের মধ্যে ঢাকায় চলে যাব, কিন্তু একটা বিশেষ কারণে আটকা পড়ে গেছি। ওই কাজটা ধীর গতিতে চলছে, ওই কাজটা শেষ না হওয়া পর্যন্ত যেতে পারবো না। উনি বলছেন ধৈর্য ধরে আর কয়েকটা দিন থাকো, কাজটা শেষ করেই যাব। এখন যদি হুট করে ঢাকায় চলে যায়, হয়তোবা 7-8 দিন পরে বা তারও আগে আবারও আসতে হবে, তো গিয়ে লাভ কী? তার জন্যই পড়ে রয়েছি, কিন্তু আমার প্রাণটা খুব কাঁদছে পার্থর জন্য। এদিকে বাড়িতে থাকতে ভালোই লাগছে, সবার সাথে গল্প সল্প করছি, সময়গুলো খুব আনন্দে কাটছে। তবে মনে মনে আমার ছেলেটার জন্য খুব খারাপ লাগছে। ওর সাথে প্রতিদিনই কথা হয়, ও বলে মা কাজ শেষ করে তারপরে আসুন, এত তাড়াহুড়ো করবেন না, আমি ভালো আছি, আমার জন্য কোনো চিন্তা করবেন না, আমি দুপুরে সবসময় অফিসেই খাই, আর রাতের বেলায় মন চাইলে রান্না করে খাই, আর ক্ষুধা না লাগলে রান্নাও করি না, খাইও না। শুটকি রান্না করব। কাঁচা পাকা টমেটো আর শিমের বিচি একসাথে বসিয়ে দিলাম। কাঁচা শিমের বিচি, হাফ কেজি শিমের বিচি নিয়েছিলাম। ওই দিন অল্প একটু রান্না করেছি মাছ দিয়ে, বাকিটা আজ শুটকি দিয়ে রান্না করব। শুটকি দিয়েছে মিঠুনের মা। মিঠুনের মা বলছে মামি আমার কাছে শুটকি আছে। পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হতে দেব টমেটো আর শিমের বিচি।
এখানে বেগুন দিলে বেশি ভালো হতো, কিন্তু বেগুন নাই। আমার শাশুড়ি মা তখন এভাবেই রান্না করতেন। স্বাদ মতো লবণ দিলাম। তখনকার দিনে কিন্তু শুটকিতে আলাদাভাবে তেল দেওয়া হতো না। আজ কিন্তু আমি একটু তেল দেব। এখন আমি যেভাবে শুটকির তরকারিটা বসিয়েছি, ঠিক এভাবে করে তখনকার দিনে শুটকি রান্না করতেন। তো এখানে শিমের বিচি দেওয়ার পর বেগুনও দেওয়া হতো ছোট ছোট করে কেটে। এরপরে লবণ, হলুদ, গুঁড়ো মরিচ এগুলি দিয়ে দেওয়া হতো, সাথে কাঁচামরিচ কেটে দিতেন। শুটকির তরকারিটা একটু ঝাল ঝাল করে রান্না করা হতো। আজও আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, তবে গুঁড়ো মরিচ নাই, গুঁড়ো মরিচ দেবও না, কাঁচামরিচ দিয়ে রান্না করব। 5-6টা পেঁয়াজ কলি ধুয়ে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম, সাথে কুচানো পেঁয়াজও দেব। ঢাকা থেকে আসার সময় হলুদ মরিচের গুঁড়ো যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে, জিরাও শেষ হয়ে গেছে, অল্প একটু জিরা আছে। কুচানো কাঁচামরিচ দিলাম, এখানে 10-12টা কাঁচামরিচ ফালি করে কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। কিভাবে আগুন জ্বলছে দেখুন, তবে এই আগুনে প্রচুর কালি ওঠে। ঘরে একটা পুরানো কাঠের মিক্সচেপ ছিল, বন্যার কারণে মিক্সচেপটা একেবারে নষ্ট হয়ে গেছে। ওভাবেই গত 2 বছর যাবৎ পড়েছিল। তো এই দিন যখন কাজ করতে মিস্ত্রি কাকারা আসছিলেন, ওনাদের হাতে ওই মিক্সচেপটা বের করে এনে ভেঙে ওই কাঠগুলো বের করে নিয়েছি। ওটাই আজ কয়দিন জ্বালানি হিসাবে ব্যবহার করছি, তার কারণেই প্রচুর কালি। সাধারণত কাঠের আগুনে এত কালি হয় না, এই পুরানো কাঠ হওয়াতে এটাতে অনেক কালি উঠছে। শুটকির তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রাখলাম, পরে শুটকি দেব তেলে ভেজে। এবার শিমের ভর্তার জন্য কয়েকটা চীনাবাদাম সরিষার তেলে লাল লাল করে ভেজে নেব। তারপরেই শিম আর কাঁচামরিচ ভেজে নেব। এরপরেই ওগুলি ভাজা হয়ে আসলে কিছু কুচানো পেঁয়াজ দিয়ে আবারও ভেজে নেব। স্বাদ মতো লবণ দিলাম। ঢেকে ঢেকে নেড়ে চেড়ে শিম আর কাঁচামরিচ খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। এরপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ সহ আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে সব মিলিয়ে একসাথে পাটায় মিহি করে বেটে দারুণ একটা ভর্তা তৈরি করে নেব। এভাবে ভর্তা তৈরি করলে শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুরই প্রয়োজন হয় না।
তেল গরম হলে চেপা শুটকিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে শুটকিগুলোকে লাল লাল করে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে শুটকিগুলো গলে গেছে। এগুলি হলো পাইসা মাছের চেপা শুটকি। শুটকির তরকারিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। নামানোর আগে কুচানো ধনেপাতা দিলাম। এরকম একটু মাখো মাখো করে নামাচ্ছি। শুধু একটা মাত্র তরকারি, তার জন্য একটু মাখো মাখো রেখেছি। দারুণ ঘ্রাণ বের হয়েছে। আমার শাশুড়ি মা থাকতে এই রান্নাটা সব সময় আমরা পোয়া মাছের শুটকি দিয়ে করেছি। রাতেই শুটকি ভিজিয়ে রাখতাম। রান্নার সময় ওই শুটকিটা গোটাই পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিতাম। এরপরেই তরকারিতে সরাসরি দিয়ে দিতাম তেল ছাড়া। শুটকির তরকারিতে আগে আমরা কোনো দিনও তেল ব্যবহার করি নাই। এখন তেল ছাড়া খেতে ভালো লাগে না। ছোটো পাতিলটাতে ঢেলে নিলাম। এগুলি রেখে আসি। গতকালের একটু মাসকলাইয়ের ডাল রয়ে গেছে, ওটা জাল দিয়ে নিচ্ছি। গতকাল মাসকলাইয়ের ডালটা খুবই চমৎকার হয়েছিল। একটু বেশি করেই রান্না করেছিলাম যেন 2 দিন খেতে পারি। শিম বাদাম ভর্তাতেও একটু ধনেপাতা দিচ্ছি। ওই খেসাই গুন্দি না, ওই সেদিন আধা কেজি লছি না, শুধু মাছ দিয়ে অল্প দুগো আনা রাঁধছি। সেগুন্দি হুড়ি দিয়ে রাঁধছি। আর ওই বক্তা করুম মাঝে বতুন ছয় কোয়ান লছি বক্তা করবার লাই। কাইলার ডাইল আছে। খানা কেবল খারাপ হইতো ন, বালাই হইব। কাইলার ডাইল গেন ফাইন লেগছে খাইতে। কিছুক্ষণ আগে ভ্যান গাড়ি আসছিল মাছের, তো ওখান থেকে 1.5 কেজি তেলাপিয়া মাছ নিয়েছে। মাছগুলো কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দেব। ভাত বসিয়েছিলাম, ভাতে বলক আসার পর ভাতের পাতিলটা নামিয়ে রেখেছি। এরপরে স্নানের জন্য 1 পাতিল জল বসিয়েছি। 1 পাতিল জল ফুটিয়ে নিলে 2 জন মানুষের স্নান অনায়াসে হয়ে যায়। চুলায় কয়েকটা লাকড়ি গুজে দিচ্ছি, জলগুলো গরম হয়ে যাক। এদিকে আমি মাছগুলো কেটে নিই। জল গরম হয়ে গেলে নামিয়ে রেখে ভাতের পাতিলটা বসিয়ে 2-1 বার বলক আসলে মাড় গেলে নেব। ওরা বলছে এগুলি চাষের তেলাপিয়া নয়, সাধারণ পুকুরের তেলাপিয়া, তাই নিয়েছি। তেলাপিয়া মাছ এমনিতেই খেতে ভালো লাগে, তবে এখন চাষের কারণে এইসব মাছের উপর থেকে ভক্তি উঠে গেছে। তারপরেও ঠেকায় পড়ে খাই। তেলাপিয়া মাছের কাঁটা কিন্তু খুবই শক্ত। গলাটা এখনো আগের মতো স্পষ্ট হয় নাই, এখনো ভারী হয়ে আছে। কবে যে পুরাপুরি ভালো হবে ঠাকুর জানেন।
মনে করছিলাম কাল্লা বলে সকালে তাকে হরিতে বেদিব লোমু আমার বড় জিগেরে বউ কনে কর বেদিব হ্যাঁ তারাও সাইদিন লইছে তো এখন না বই থাকিয়ে লাভ নাই আমরাও লইয়া লাগি মাঝে বই বইটা ইনতে দাঁড় কম দাঁড় হয়েছে তাকে গোপালের বুকে নিতে আচ্ছা লইতে ছাড়লে কিছু কয় না ভর্তা কেমন লাগে ঝাল কম দিছি তো বাদাম ভর্তা মুখরোচক সিম ভর্তা একেবারে মনের মতো হয়েছে শুটকিটা গতকালে ডাল আছে মাসকলাই ডাল ডরার এগুলি মনে করছি কি রে তো বালাখানা তো কোনোদিন দিয়ে না জাগান দিও না কি রে আরে জাগান দিছে কেন খাওয়া একবার খা তুই ছাগলের মানে ছাগলে খপ নিজে খাইছো না দেখছ আর গিয়া কো ইয়ারে সকালে দিছি একবার ইগারে সকালে দিছি চাষে কদুন লই খাইতো চান না আস্তে আস্তে খা রুজিরে খাইতো দেখছেন আর দিও না আরে খাইতো না রে খা 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 তুই দিমু দিও না অনইজের রইজার এখান খা তারপরে আরো দিমু ছানা সহ কুকুরগুলোকে প্রথমে পাউরুটি দেওয়াতে ওরা ভয়ে খাচ্ছিল না ওরা ভাবছিল যে এত ভালো খাবার তো কোনোদিন পাই নাই
কী কারণে দিচ্ছে এটা ভেবে প্রথমে ভয় পেয়েছিল, এখন আনন্দ করে খাচ্ছে। সকালবেলায় আরেক দল কুকুর এবং কুকুর ছানা ছিল, ওদেরকে দিয়েছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।